সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকে অনুষ্ঠানে দুজন তরুণ অতিথি আছেন, দুজনেই আপনাদের অত্যন্ত পরিচিত। আমার ডান প্রান্তে আছেন মাইনুল আলম, তিনি বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, এবং তার পাশে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, তিনি আইনজীবী। দর্শক, আমরা আলোচনা শুরু করার আগে আমরা একটু দেখে নেব টেলিভিশনের শিরোনামগুলো। 7 দিনের সাঁড়াশি অভিযানে গ্রেফতার 13 সহস্রাধিক। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ কাউকে ধরা হয়নি, শুধু সাঁড়াশিতে সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। গুপ্ত হত্যাকারী নয়, বিএনপি দমনই সরকারের উদ্দেশ্য, বললেন মির্জা ফখরুল। জঙ্গি দমনে জাতীয় ঐক্য চান ব্যারিস্টার মওদুদ হানিফের নাকচ। কলেজ শিক্ষক রিপনের উপর হামলাকারী ফাহিম 10 দিনের রিমান্ডে। নতুন প্রজন্মের জঙ্গিবাদের প্রশিক্ষণে ভয়াবহ পরিস্থিতির শঙ্কায় বিশ্লেষকরা। ঈদে যাত্রী পরিবহনের টার্গেটে কেরানীগঞ্জে ঝুঁকিপূর্ণ ও ফিটনেসহীন শত শত লঞ্চে ধোয়া মোছা, চলছে দায়সারা মেরামত। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের হাতে ইতিমধ্যে কয়েকটি পত্রিকা এসেছে, আমরা স্ক্রিনে সেই পত্রিকার শিরোনামগুলো দেখাবো। আমরা আলোচনা শুরু করতে চাই বহুল আলোচিত পুলিশের বিশেষ অভিযান, যেটি নিয়ে সপ্তাহব্যাপী বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তিতর্ক হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে 7 দিন শেষ হয়েছে। 7 দিনের রেজাল্ট হচ্ছে আপাতত যে 13,000-এর বেশি আটক হয়েছে, এবং তার মধ্যে জঙ্গি প্রায় 200-র মতো বলা হচ্ছে। এর সফলতা নিয়ে প্রশ্ন আছে, আমরা একটু তার বিষয়ে একটু মতামত জানি। মাইনুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। আপনাদের আজকেই কয়েকটা বুলেটিন বাংলা ভিশনে দেখছিলাম, এবং বিভিন্ন মহলের বক্তব্য এবং বাস্তব পরিস্থিতি। এই সাহসী অভিযান, এটা যখন আজ থেকে 7 দিন আগে শুরু হয়, আমি অন্য একটি টিভি চ্যানেলে বলছিলাম যে এই অভিযান যাতে অভিযানই না হয়, লোক দেখানো কিংবা আতঙ্ক সৃষ্টি কিংবা একটা উত্তেজনা সৃষ্টির মতো অভিযান, এটা যাতে যে উদ্দেশ্যে মূলত তো পুলিশ কর্মকর্তা বাবুল সাহেবের স্ত্রী হত্যার পরই, মর্মান্তিক হত্যার পরই এটা শুরু হয়েছে। সাহসী অভিযান কিংবা চিরুনি অভিযান, এসব অভিযানের সাথে আমরা পরিচিত বিভিন্ন কিন্তু এভাবে ঘোষণা দিয়ে অভিযান, ব্যাপক প্রস্তুতি, ব্যাপক ঢাকঢোল পিটিয়ে অভিযান আমি ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারিনি, কিংবা আমি শঙ্কিত ছিলাম। আজ এই 7 দিন পরে এই অভিযানের ফল যদি দেখি, তাহলে সে সংখ্যাই হয়তো সাধারণ জনমানুষের মতো আমারও মিলে গেল। 194 জন জঙ্গি ধরা পড়েছে। তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অন্তত এই অভিযানের ফলে মানুষের মধ্যে এটা দুটো দিক ছিল কিনা। উদ্দেশ্য যে যারা চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী, জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত, সম্পৃক্ত, হয়তো গোপন তথ্য পেয়ে গোপন কর্মকাণ্ডে এরা ব্যস্ত কিংবা সক্রিয় আছে, এ ধরনের, কিংবা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি এটা এই বিষয়ে পরে আসবো, যে টার্গেট কিলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমরা কি দেখছি, এই সমাজে আমরা নিরাপদ নিশ্চিত একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কিংবা এই রমজান, এই সামনে ঈদ, এই ব্যস্ততম সময়ে এবং হত্যাকাণ্ড যখন একের পর এক নিয়মিত বিরতি দিয়ে ঘটছে, সংখ্যালঘু কিংবা বিশেষ সম্প্রদায়ের একটি গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু বলছি না, সব ধরনের মিলিয়ে ব্লগার, মুক্তমনা, লেখক, এরা যখন আক্রান্ত হচ্ছে, তখন এ ধরনের অভিযানের প্রেক্ষিতে যারা দায়ী কিংবা যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত, সক্রিয়, তাদেরকে ধরার উদ্দেশ্য। কিন্তু কি দেখলাম, 14,000 কিংবা যদি ধরি, আজকে আপনার সামনে আছে 14,000 প্রধান শিরোনাম, এর মধ্যে থেকে 200 বাদ দিয়ে 13,800 লোক যারা কোনো অভিযোগ নেই কিংবা যাদের বিরুদ্ধে কোনো এ ধরনের কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ নেই, এমন ধরেছে। তাহলে আমাদের পুলিশ প্রশাসন, গোয়েন্দা, কিংবা আমি পুলিশই বলবো, থানা পুলিশ বলবো, যারা মাঠ পর্যায়ে কাজ করে, যারা তথ্য নির্ভর কাজ করে, যাদের সোর্স আছে, একটি প্রতিষ্ঠান, পুলিশ একটি প্রতিষ্ঠান যখন এ ধরনের কর্মকাণ্ড করে, 1%-এরও কম, ভগ্নাংশ আপনি সফল হয়েছেন, এটা যদি সফলতার মূল্যায়ন করেন, আপনি ভগ্নাংশ সফল, শতভাগ সফল কিংবা অর্ধেক সফল না, ভগ্নাংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পরিমাণ সফল যদি বলতে চান, ধরে নিলাম এই 194 জন কিংবা এই 200 জন পূর্ণাঙ্গ ওয়ান্টেড আসামি। আমরা হয়তো এদের প্রস্তুতির সময়, সক্রিয়তার সময় আমরা পুলিশে ধরেছি, কিন্তু বাকিটা কি হলো? বাকিটা আমি সংশ্লিষ্ট যে পুলিশ বিভাগের প্রধান আইজিপি সাহেব 3 দিন আগে বলেছেন, আমরা কোন দিকে যাব, আমরা ধরলেও দোষ, না ধরলেও দোষ, কোনো দিকে যাওয়ার কথা নয়। পুলিশের কাছে পুলিশ বই আছে, আইন প্রণয়নের যে
আইন প্রয়োগের যে বই আছে, পুলিশের কাছে দণ্ডবিধি আছে, পুলিশের কাছে তথ্য আছে, পুলিশের কাছে সেই মেশিনারিজ আছে, পুলিশের কাছে রাষ্ট্র সমাজ আমরা জাতি হিসেবে আমরা সে দায়িত্ব অর্পণ করে দিয়েছি। পুলিশ কি চোখ বেঁধে অন্ধকারে ঢিল মারবে? এটা তো পুলিশের কাজ না। পুলিশ সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নেবে। তাতে আপনি 13,800 লোককে যারা অভিযুক্ত না, নিরপরাধ আমি বলবো না, হয়তো ওয়ান্টেড না ওই পর্যায়ের, আপনি ধরলেন, ধরে কি একটি বাড়তি সমস্যা সৃষ্টি করলেন। কি সমস্যা? সামাজিক সমস্যা, আর্থসামাজিক সমস্যা। কারাগারকে আপনি ভরে দিলেন, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কারাগার ভরে দিলেন। এটা কারা প্রশাসন কিংবা সার্বিক প্রশাসন আইন অঙ্গনের উপর আপনি একটা চাপ সৃষ্টি করলেন। এদেরকে আবার ছুটাতে গিয়ে নিরীহ আত্মীয় স্বজন, পরিবারের স্বজনরা কি ধরনের পরিবেশ পরিস্থিতির ভোগান্তি হয়রানি দেখেছে, এটা আমরা গণমাধ্যম হিসেবে দেখেছি। না, আমি একটু আসছি আবার। সাইড ইফেক্ট অনেক রকম ভাবে বর্ণনা করা যাবে, কিন্তু পুলিশ অপরাধটা এবং হত্যাযজ্ঞটা, হত্যাকাণ্ডর মাত্রাটা এমন পর্যায়ে গিয়েছিল যে পুলিশের কর্মকর্তার পরিবার পর্যন্ত যখন আক্রান্ত হলো, তখন পুলিশকে মোরালি বুস্ট আপ করার জন্য এই ধরনের একটা অভিযানের প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ দিবু ভাই। মানিল ভাই যেটা বলার চেষ্টা করেছেন, একটা গ্লান্স এটা একটা চিত্র হতে পারে। আমার কাছে ব্যাপারটা এরকম না। আমার কাছে ব্যাপারটা কি মনে হয় যে আপনি মাইকিং করে বলতেছেন যে আপনি তাদেরকে ধরবেন। বিশ্বের কোনো দেশে কোনো অপরাধীকে যেখানে আপনি টার্গেট করেছেন, খুব মানে জঙ্গি নামক একটা শব্দ প্রয়োগ করছেন। জঙ্গি বলতে আমরা বুঝি যারা আমাদেরকে খুন খারাপি করতে আসে, সিম্পল কথা। তাদেরকে ধরার জন্য আপনি একটা টাইম ফ্রেম করলেন যে 7 দিনের মধ্যে আপনি অমুক তারিখ থেকে ধরা শুরু করবেন। আপনি দেখেন মানে বাণিজ্যটা শুরু হয়েছে কিভাবে। গত সপ্তাহে থার্সডেতে আপনি শুরু করেছেন। বিশ্বের না শুধু আমি বলবো বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা কোনো নির্বাচনকালীন যেই এই অভিযানটা উচিত ছিল নির্বাচনের আগের কথা, সেই অভিযানটা আমরা দেখলাম নির্বাচনের পরে। এবং সরি টু সে দিউ ভাই, তারা 7 দিনের একটা টাইম ফ্রেমে বললো যে আপনারা অপরাধী ধরবে। তাহলে প্রকৃত যারা রিয়েলি অপরাধী তারা পগার পার, সিম্পল কথা। সে বসে থাকে, পুলিশ আসবে তাকে এন্টারটেইন করার জন্য, সে বসে থাকবে? আই ডোন্ট বিলিভ সো। সো যারা প্রকৃত অপরাধী তারা চলে গেছেন। তারপরে মানিক ভাই ফিস্তি দিয়ে দিলেন, অলরেডি 14,000 ধরেছেন, গভর্নমেন্টের হিসাব। আমি মনে করি ইট কুড বি 32, নাথিং রং। মানে কথা বলছি, পুলিশ যদি নিজে বলতে পারে 14,000, এটা যে 30,000-এ ঠেকবে না কেউ জানে না তো। যদিও তারা বলছে আনুষ্ঠানিকভাবে শেষ, কিন্তু অনানুষ্ঠানিক অব্যাহত যাত্রা চলতেই থাকবে ঈদের আগ পর্যন্ত, কারণ এটা তো একটা বাণিজ্যের মধ্যে চলে গেছে। এখন আপনি আসুন যে আপনি কিভাবে করেছেন। আমার কাছে একটা তথ্য আছে, আমি দেখলাম যে আপনি কাকে কাকে ধরেছেন বা কি ধরনের অপরাধীকে আপনি ধরেছেন। প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে ক্লারিফাই করেছে, অল বিন অ্যাকিউজড, তারা প্রত্যেকে অভিযুক্ত আসামি। এটা হলো পুলিশের মানে স্বরাষ্ট্র যিনি পুলিশের যিনি হর্সেস মাউথ স্পোক্সম্যান বা যিনি দায়িত্বে আছেন, তার কথাকে আমাদের অস্বীকার উপায় নাই, কারণ উনি ওত নিয়ে কথা বলেছেন। শুধু আমরা ধরে নিলাম যে এরা হচ্ছে অভিযুক্ত, প্রত্যেকে কম বেশি তাদের বিরুদ্ধে মামলা আছেই আছে। কিন্তু আশ্চর্যজনক জনক তথ্য যেটা, যে আমরা জানলাম যে গত এই সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে প্রায় 150-র কাছাকাছি লোক নিহত হয়েছে, 134 জন, মতান্তরে 123 জন। আওয়ামী লীগের শুধু মুলুক মারা গিয়েছে 84 জন। আওয়ামী লীগের, আমি কথাটা ইচ্ছা করে বলছি, যারা নিজেরা জয় বাংলা স্লোগান দিয়ে একজন একজনকে হত্যা করেছে, আর কিছু না, কিন্তু দুই পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে হত্যা করেছে। এদেরকে আমি জঙ্গি নামে দিতে চাই না, কারণ তাহলে আবার অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে। এই ব্যক্তিরা নামে প্রায় প্রতিটা থানায় এবং উপজেলায় কিন্তু অসংখ্য মামলা হয়েছে, পারস্পরিক মামলা, নির্বাচনকালীন অনেক মামলা। আপনি ভালো মতোই বোঝেন যে এই পক্ষে 3 জন নিহত, তারা দিয়েছেন 3টা মামলা, ওই পক্ষে 3 জন নিহত হচ্ছে, ওই পক্ষে দিয়েছে আরো 3টা মামলা। এভাবে কিন্তু প্রচুর মামলা হয়েছে। একটি মামলার একটি আসামি ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মানে আমি বলতে চাচ্ছি নির্বাচনকালীন যে মামলাগুলি হয়েছে সেই মামলার কোনো আসামিকে ধরা হয়নি। আমি কথা অন এয়ারে বললাম, ইউ ক্যান ডাবল চেক উইথ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। ওই সব মামলার কোনো আসামিকে, একজন সিঙ্গেল আসামিকে ধরা হয়নি। তাহলে আপনি যখন এক হচ্ছে অ্যানাউন্স করে আসামি ধরতে গেলেন, তার মধ্যে পিক এন্ড চুজ করলেন, জঙ্গি বলতেছেন 194 বা 200 জঙ্গি, এটা তো হচ্ছে পুলিশের ভাষ্য। এরকম জঙ্গি আমরা 7 বছরে অসংখ্যবার দেখেছি মিডিয়ার সামনে, কয়েকটা বই, কয়েকটা চাপাতি, কয়েকটা বোতলের কিছু ছবি টবি দাঁড় করিয়ে বলেছে যে জঙ্গি। তারপরে এটা কোনো ফলো আপ দেখিনি, তারা আদৌ জঙ্গি কিনা, কোন শাস্তি হয়েছে কিনা তারাও কখনো বলে নাই আজ পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট আমাদের কাছে যে এই জঙ্গি এতদিনে সাজা হয়েছে, এই জঙ্গিগুলি সেই কালের জঙ্গি। বরং আমরা দেখেছি সেই অন্যতম বড় জঙ্গি 30 সালে
যুবলীগের নেতা তাকে ছেড়ে দেওয়ার জন্য কথা উঠেছিল, এবং পুলিশ হাইকোর্ট থেকে তাকে জামিন হওয়ার পরেও পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন চিফ জাস্টিস এবং অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতার মধ্যে পরবর্তী সেটা বাতিল হয়েছে। So, এই হচ্ছে আমাদের আসলে আলটিমেটলি এই জঙ্গির গল্প। আর এই যে না না, জঙ্গির গল্প না, জঙ্গি বিষয়টা গল্পের ব্যাপার না। আমি গল্প বলতে কেন বুঝাচ্ছি, এখন তো আমার কাছে গল্প, কারণ আপনি বলেন যেটা লেস দেন 1%। আপনি নাম বলছেন কি, আপনি তো আমাকে বলেন নাই যে আপনি সাধারণ অসুবিধা। আমি বলছি এটার অন্য দিকটাও আছে, অন্য দিকটাও আছে জঙ্গি। এবং কেন বলছেন আপনি, দেখেন দিউ ভাই বলেছেন কথাটি স্পষ্ট করে যে পুলিশও ওয়াজ নট সেফ, পুলিশ পরিবারের একজনও নিহত হয়েছে। আমি কথা যে পুলিশ কেন, এনিওয়ান। এখানে আমি আপনাকে একটা কথা বলে দিই, এটা এখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু ছিল না। এখানে মসজিদ ইমাম থেকে শুরু করে নান ওয়াজ স্পেয়ার, শিশু, বৃদ্ধ, যুবক, মহিলা, পেটের সন্তান, মানে কেউ কিন্তু বাকি ছিল না যে তাকে খুন করা হয়নি। এরকম একটা প্রক্রিয়া কিন্তু হচ্ছিল প্রতিদিনই। আমরা খালি চিন্তা করছিলাম হু ইজ নেক্সট, নামগুলি ভাবে আসছিল। সো আমরা যে হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে যে এই যে সেটা তো আপনি সার্বিক একটা দৃষ্টিকোণ থেকে সেই বিবরণটা দেন। আমি যদি বাস্তব পরিস্থিতিটা দেখি, এ ধরনের অভিযান বিভিন্ন সময় বিভিন্ন দেশে হয়, ক্র্যাকডাউন হয়। আর টার্গেট কিলিং এর যে ব্যাপারটা, এটা টার্গেট কিলিং কখনোই আপনি প্রতিরোধ করতে পারবেন না, ঠেকাতে পারবেন না। কালকে ইংল্যান্ডের যে এমপি মারা গেল, সে টার্গেট কিলিং, পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার জন্য ওত পেতে বসে থাকা, কিংবা এই কিলিং সব দেশে সব সমাজে হয়। কিন্তু হওয়ার পর না না, আমি একটু বলি, আমি বলছি, আমি কিন্তু থামাচ্ছি না আপনাকে, আমি কেন বলছি এই যে টার্গেট কিলিং বললেন না, এখানে কিন্তু ওই দেশের যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে অপোজিশন নেত্রীকে দোষারোপ করবেন না যে টার্গেট কিলিং এ ওনার ষড়যন্ত্র। পার্থক্যটা হচ্ছে আমাদের সাথে ওইখানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। আমরা বলে দিতে পারি টার্গেট কিলিং এর পরে এটা কে করেছে, আমরা এখানে বলে দিই এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত। এই যে বর্তমান পরিস্থিতিতে টার্গেট কিলিং ব্যাপারটা হচ্ছে, যতগুলো হত্যাকাণ্ড গত 2 বছরে হয়েছে, কিংবা জঙ্গি সম্পৃক্ততা, এখানে জঙ্গি আছে, এখানে অভ্যন্তরীণভাবে হোম গ্রাউন, এখানে কিছু জঙ্গি সংগঠন আছে, এদের তৎপরতা আছে, এদের দমন করা হয়েছে কিংবা দমন করা যায়নি, ওদের নেটওয়ার্ক কিংবা সব মিলিয়ে ওদের সক্রিয়তা আছে, সেটা আপনাকে মনিটর করা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। জঙ্গি কর্মকাণ্ড আছে, জঙ্গি থ্রেট বিশ্বব্যাপী আছে। বাংলাদেশে যে জঙ্গিটা হয়েছে, জঙ্গিদের কাজগুলো হচ্ছে, সেটা আপনাকে প্রতিটি হত্যাকাণ্ডের পর আমাদের যা সামর্থ্য আছে, যা সক্ষমতা আছে, সব নিয়ে এগুলো ফাইন্ড আউট করে, তাহলে আমরা রিপিটেশন হবে না। আর অভিযান সম্পর্কে বলা দরকার, অভিযানে যারা এই অভিযান সম্পর্কে আবার আসছি একটা ব্রেক নিয়ে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমাদের অতিথি ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং মাইনুল আলম। মাইনুল আলম, অভিযান সম্পর্কে বলছিলাম, 1 মিনিট বলে আপনি নিশ্চয়ই অন্য ইস্যুতে যাবেন। সেটা হচ্ছে যারা ধরা পড়েছে, সন্দেহভাজন, চলাফেরা সন্দেহভাজন, এর মধ্যে নিরপরাধের সংখ্যা আছে, অভিযুক্ত আছে, জঙ্গি সংশ্লিষ্টতা না, অন্য কাজে অন্য অপরাধে অভিযুক্ত থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দ্রুত এগুলো নিষ্পত্তি প্রয়োজন। এই কারণে অভিযুক্ত যারা, মামলার অধীনস্থ, মামলায় ভুক্ত যারা, মামলার আসামি যারা, জঙ্গি অপরাধে যারা অভিযুক্ত কিংবা সন্দেহভাজন, এদেরকে আলাদা করে পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে ট্রায়াল কিংবা অভিযোগগুলো তুলে এনে কার্যকর করা, সক্রিয় করা। প্লাস এই যে যারা নিরপরাধ, আমরা হয়তো পুলিশ বলছে যে, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বলে যে 2-4টা এরকম ঘটনা ঘটেছে যেটা মিডিয়ায় বড় করে আসছে। ঘটনা ঘটলে তো মিডিয়ায় আসবেই এবং এগুলো জনমনে অস্বস্তিকর পরিস্থিতি হবেই। শতভাগ যদি উদ্দেশ্যত জঙ্গি ধরা, শতভাগ যদি অভিযুক্ত হয় কিংবা কিছু যদি অভিযুক্ত হয়, সেটা বোধহয় সর্ট আউট করা জরুরি। কারণ হচ্ছে এই অভিযানের সুফল, এবং আমি এতক্ষণ যে নেতিবাচক কিংবা প্রভাব যেগুলো হয়েছে, ইম্প্যাক্ট যেগুলো পড়েছে বললাম, কিন্তু সফলতাও আছে। এটা কারণ হচ্ছে কি, যারা এই সক্রিয় গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, এরা নানাভাবে রাজনৈতিকভাবে কানেক্টেড, আর্থিকভাবে বিভিন্ন চ্যানেলে, নেটওয়ার্কে কাজ করে, তাদের মধ্যে হয়তো একটা ডিলিং বলবো এই কারণে যে সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। না হয় এই বর্তমান যেই অস্থির সময়, ব্যস্ততম সময়, আমাদের এই রমজান, ঈদ, এগুলো তো জঙ্গিদের টার্গেট, কিংবা জঙ্গিরা পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে, অমুক দিন অতটার সময় অমুক জায়গায় একটা আগে র্যাকি করে, আগে খোঁজ খবর নেয়, তারপর ঘটনাগুলো ঘটায়। সেক্ষেত্রে বাধা পড়েছে, এটা একটা আমি ইতিবাচক দিক বলবো। এবং এগুলো
অবসান কল্পে কিংবা এগুলো একটা ধারাবাহিকতা কিংবা ওদের সক্রিয় কার্যক্রম উপর বন্ধ বাধা হিসাবে এই অভিযানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু সমস্যা হচ্ছে যে নিম্ন পর্যায়ে যে পুলিশ, থানা পুলিশ কিংবা অজপাড়াগায় যে পুলিশ সাধারণ মানুষকে যে হয়রানি, রাজনৈতিক উদ্দেশ্যে হোক, প্রশাসনিক কিংবা অন্য আর্থিক কারণে হোক কিংবা ঈদ বাণিজ্যের কারণে হোক, যে কোনো কারণে হোক ঘটেছে এবং এটাই বড় হয়ে এসছে। এখন আমরা বিদেশিদের কাছে আমরা প্রশ্নের মুখোমুখি হচ্ছে। কালকে আমেরিকান অ্যাম্বাসেডর কি বলেছে পরশুদিন, প্রকৃত উদ্দেশ্য দেখা হবে। আগামী 23-24 তারিখে ওয়াশিংটনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বৈঠক হবে, পার্টনারশিপ ডায়ালগ, ওখানেও এটা একটা ইস্যু হয়ে আসতে পারে। তাই নিয়ে ব্যাপারটা হচ্ছে তোমরা আইনের প্রয়োগ করো, আইন প্রয়োগ করো এভাবে যাদের উপর আইন প্রয়োগ করাটা জরুরি, যাদের উপর আইন প্রয়োগ করাটা প্রয়োজন, যার ফলে নিরাপত্তাহীনতা কিংবা যে শঙ্কার দিকগুলো আছে এগুলো যাতে তিরোহিত হয়ে যায়। ব্যাপারগুলো এটাই আমরা বোধহয় সবাই মিলে যদি আমরা অংশগ্রহণ করি সেটা সম্ভব। এবং ভুল ত্রুটি কিংবা যারা অসৎ উদ্দেশ্য প্রতিপালন করে তাদের উপরও এটা প্রভাব কমে আসবে, ভুল ত্রুটির সংখ্যাও কমে আসবে। কারণ আমরা তো এখানে দেশটা একটাই, এই সমাজ এবং এই রাষ্ট্রবিধিতে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যাপারটা তেমন। এই যে রামকৃষ্ণ মিশনের এই প্রসঙ্গটা যে আনলেন, এটা হচ্ছে গত কয়েক বছরের ধারাবাহিকতায় ওই যে জঙ্গি গোষ্ঠী, ওই যে সুযোগ সন্ধানী গোষ্ঠী, এরা একটা অস্থিতিশীল পরিবেশ কিংবা সময় সৃষ্টির যারা পরিকল্পনা নিয়ে থাকে, এতে রাজনৈতিক মহলের হাত আছে, এটা প্রভাবশালী মহলের হাত আছে, যারা আমাদের এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী এই জঙ্গি গোষ্ঠীর সক্রিয় অবস্থান রয়েছে এবং এদের সাথে নানা পর্যায়ের সংযোগ আছে। এটা তো ঠিক এমন একটি গ্রুপ এখানে সক্রিয়। এখানে আপনি দেখেন গত 2 বছরে নির্দিষ্ট বিরতি দিয়ে টার্গেট কিলিং কিভাবে হয়েছে, ঘরে হোক, বাইরে হোক, কর্মস্থলে হোক, অ্যাপার্টমেন্টে হোক, হয়েছে না? হয়েছে তো, এটা তো আর হাওয়া থেকে হয়ে আসেনি। এবং এরা পরিকল্পনা নিয়ে এই কাজগুলো করেছে। কিন্তু আমাদের সেই সক্ষমতা সেভাবে দাঁড়ায়নি। আমাদের সেই সক্ষমতা দাঁড়ায়নি দুটি কারণে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কথা এভাবে বলবো, তাদের যে নিয়মিত তদারকি, মনিটরিং করা দরকার, সরঞ্জাম, যেমন এখন গুলশানে বিরাট সংখ্যক, বিপুল সংখ্যক সিসি ক্যামেরা কাজ করছে। এটা কূটনৈতিক অঞ্চল গুলশান বাড়িধারা করছে এবং একটা অত্যাধুনিক মনিটরিং সেন্টার থেকে এগুলো দেখা হচ্ছে, কে আসছে কে যাচ্ছে। উদ্দেশ্য কূটনীতিকদের কিংবা বিদেশিদের নিরাপত্তা বিধান করা, নিশ্চিত করা। সেটা একটা পর্যায়ে গেছে। এটা এই আওতায় এই প্রক্রিয়ার অংশ হিসেবে সারা দেশকে নিয়ে আসা দরকার, কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জনসমক্ষ কিংবা রাজধানী শহর, বড় বড় শহরগুলোতে নিয়ে আসা দরকার। আপনি লন্ডনে যদি আজকে কোনো ঘর থেকে আপনি বেরোন, 30 মিনিট যদি যে কোনো প্রান্তে আপনি হাঁটেন, আপনাকে 14টা সিসি ক্যামেরা আপনাকে ধারণ করবে কিংবা রেকর্ড হয়ে যাবেন। তাই এটা একটা ওইভাবে ডিজিটালাইজ একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হয়ে আসছে। সেই ওকলাহোমার সেই প্রতিষ্ঠান, সেখানে নাইট ক্লাব হোক, আমাদের জুলাস মান্নানের বাড়ি হোক, কিংবা লন্ডনে ব্রিটিশ এমপি হোক, এখানে হচ্ছে। এটা পুরো বিশ্ব এতে জড়িয়ে পড়ছে এবং এই পরিস্থিতির দিকে এগোচ্ছে। আমরা নিরাপত্তাহীনতা কিংবা এই পরিস্থিতির দিয়ে আমরা রাজনীতি করব, আমরা দুই দল দুই পক্ষ দায়ী কিংবা পাল্টা দায়ী করব, কিন্তু ব্যাপারটা কি ঘটে যাচ্ছে এবং প্রতিকার হওয়া দরকার। আপনি যে কথা বলেন কেন আসলো, আসলে আপনার দৃষ্টিভঙ্গি আছে। নাইট ক্লাবে 50 জন লোক খুন হলো, 50 জন নিরপরাধ ব্যক্তিকে ধরা হয় নাই। আপনি আসেন, আপনি যে কথাটি বলছেন সক্ষমতার কথা তো তখনই আসবে যখন আপনার ইলমোটিভ কাজ করবে না। আপনি তো সক্ষমতাকে নিজেই কিল করছেন। কারণ আপনি মনে করছেন, দেখেন আপনি একজন মারা গেল, মৃত্যু মারা গেলেন পুলিশ অফিসারের, বাবুল আক্তারের ওয়াইফ। খুব রেখেই বলছি, হাম্বেল ভাবে বলছি, এই পরিবারটাই শুধু বুঝতেছে একটা পরিবার স্বজন হারানোর বেদনাটা কি। ঠিক তারপরে আপনি সেকেন্ড স্টেজে চলে আসেন, যে 14,000 অ্যারেস্ট হয়েছে, আপনি নিজেও বুঝতেছেন, এই 14,000 ফ্যামিলি শুধু বুঝতেছে যে কত কিভাবে সাফারিং করে তারা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম রমজান মাসে এভাবে আপনি অ্যানাউন্স করে সারাশি অভিযান দিয়ে 14,000 লোককে আপনি অ্যারেস্ট করে না, রমজান মাস কিংবা আমি আসছি কেন বলছি, আপনি বলছেন যে পুলিশের সক্ষমতা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত, এখন আমরা যে জায়গায় কথা বলছি, সর্বোচ্চ পরিমাণ বাজেট বরাদ্দ পুলিশ পাচ্ছে, সর্বোচ্চ পরিমাণ পুলিশের যা দরকার। কাউন্টার ইন্টেলিজেন্স টিম কাজ করছে। আই এম নট সেইং যে তারা ক্যাপাবল না, আমার পুলিশের উপর পুরো আস্থা আছে। প্রবলেমটা কোথায়? এই যখন পুলিশের মধ্যে যখন পলিটিক্স ঢুকবে, যখন আপনার একটা প্রজেক্ট আপনি কাজ করবেন, যে কাজটা হবে যেমন চাচ্ছেন জঙ্গি ধরার জন্য, সারা বাংলাদেশের 14,000 জঙ্গি নাই, এরা পুলিশও জানে, বাট হোয়াই ডিড দে অ্যারেস্ট? আনসার নো, কারণ এটার জন্য কেউ অ্যাকাউন্টেবল না। আপনি যদি পুলিশের একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন, আপনারা 7 দিন ব্যাপী জঙ্গি ধরবেন ঘোষণা দিলেন, 14,000 লোক কেন ধরলেন?
দে ডোন্ট হ্যাভ এনি আনসার। এই অ্যাকাউন্টেবিলিটি যত পর্যন্ত ডেভেলপ না করবে আপনি কখনোই প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারবেন না। কারণ এই যে নাইট ক্লাবে এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হলো, আপনি আমাকে বলেন তো একমাত্র ওই মতিনের নূর যে ওয়াইফ, তাকে সন্দেহভাজন আসামি ভেবে এখন পর্যন্ত হাউস বা হসপিটালে অ্যারেস্ট করে রাখা হয়েছে, আর একজন সিঙ্গেল ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়নি। কেন? বিকজ দে আর ইনভেস্টিগেটিং, দে আর ট্রাইং টু সর্ট আউট যে আসলে ভিতরে কি আছে। পারতেন না যে ওখানে 50 জন 100 জন মুসলিম অধ্যুষিত ব্যক্তিকে অ্যারেস্ট করে ফেলতে সন্দেহভাজন হিসেবে? হোয়াই ডিডন্ট দে ডু ইট? না, ওটা পরিবেশ পরিস্থিতি ভিন্ন। এটা না বলতে পারবো না, আমার কথা বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? আপনি যদি সাকসেস কিছু দেখাতে চান, ইউ হ্যাভ টু অ্যারেস্ট। দ্যাটস দ্য প্রবলেম। আমি জানি যে এখানে এই ঘটনাটা ঘটেছে এন্ড দ্যাট যারা করেছে সে কালপ্রিট একজন অবশিষ্ট নাই, এভরিওয়ান লেফট, বাট ওখানে উপস্থিত ভাবে আমাকে 5 জন 6 জনকে ধরতে হবে। আমার কথা হচ্ছে একটা কিলিং হওয়ার পরে কোন অথর্ব কিলা ওখানে বসে থাকে না। এটা খুব সিম্পল, আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করা উচিত। যে করেছে যারা মিসক্রিয়েন্ট পিপল কাজ করে পালিয়ে গেছে। আচ্ছা, এখনকার এই পরিস্থিতিতে মনে হয় কি যে ভবিষ্যতে এই অভিযানের ক্ষেত্রে মানে পুলিশ কৌশল পরিবর্তন করবে? না, এটা হচ্ছে কি, এটা আমি যতটুকু বুঝি, আমি জানি না, পুলিশের স্পোক্স পারসন আরো ভালো বলতে পারবেন, কিন্তু এই 7 দিনের অভিযানে যেটা হলো একটা নাড়াচাড়া পড়ে গেছে আমি মনে করি, আমার পর্যবেক্ষণ। এখানে ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপারও আছে, নিরপরাধ যারা আছে ওরা ছাড়া পাবে, কিন্তু ছাড়া পেয়েছ, কিন্তু এখানে একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে এটা নাড়াচাড়া পড়েছে এভাবে যে যারা এই সক্রিয় ছিল, টার্গেট করে ঘটনা ঘটানোর, অঘটন ঘটানোর কিংবা হত্যাকাণ্ড ঘটানোর প্রক্রিয়া নিচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল, তারা এখন স্টপ হয়ে যাবে, বাধার মুখে পড়বে। এরপর এরা এখন হয়তো চিন্তা করবে, কিন্তু এই অপারেশন সাঁড়াশি অভিযান হয়েছে, কিন্তু এটা নেপথ্য একটা অদৃশ্য কার্যক্রম চালিয়ে যাওয়া দরকার আমি মনে করি। আমরা তো এখানে জঙ্গি ধরার জন্য there is no time limit, এটা হলো আমার খুব স্পষ্ট উচ্চারণ। হ্যাঁ, there should not be any time limit। আমি 7 দিন ধরে জঙ্গি ধরবো, 7 দিনকে আমি রেস্ট নিব? আনসার ইজ নো। আপনি ইউ আর অন অপারেশন। পুলিশের ডিউটি হচ্ছে 24 hours টু সিকিউর দ্য, মানে যারা জনসদস্য তাদেরকে লাইফকে নিরাপত্তা দেওয়া। পুলিশ নেভার টেক রেস্ট। আনসার ইজ লাইক দ্যাট। সো আমি মনে করি এরকম সাঁড়াশি অভিযানের সুফল কুফলের মধ্যে আমি যাব না। আমার কথা হচ্ছে যে আপনি এই জিনিসটাকে যখন আপনি জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারতেন, জনগণ কুড বি কাম ফরওয়ার্ড এই জঙ্গি ধরার ক্ষেত্রে। সেখানে কি করছে আপনি? জনগণকে আপনি ভিক্টিমাইজ করে ফেললেন। মেসেজটা কি দিচ্ছেন? কেন আপনি মেসেজ যে 14,000 পরিবারের মধ্যে 12,000 না, শুধু আপনি বলেছেন যে অনলি 200 পিপল আমরা ধরে নিচ্ছি কথা তারা পুলিশ কর্তৃক যে 194 জঙ্গি। বাকি ব্যক্তিগুলি তাদের ইমপ্রেশনটা কি হলো? তাদের মনোভাবটা কেন দিয়ে গেল? তারা কি জঙ্গির প্রতি সহমর্মিতা প্রদর্শন হয়ে গেল না? যে জঙ্গির নামে আমাকে ধরা হলো কেন? তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সাপোর্টটা জনগণ দিত, সেখানে কিন্তু তারা কিন্তু উল্টো জনগণের বিপক্ষে। এটা হচ্ছে এই অভিযান, এই ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অভিযানের পাশাপাশি যেটা করতে অদৃশ্য কার্যক্রম চালিয়ে যেতে হয়, সেটা হচ্ছে আপনি কি অস্ত্র উদ্ধার অভিযান করেছেন? অদৃশ্য কার্যক্রমটা ধন্যবাদ জানাচ্ছি মাইনুল আলম এবং ব্যারিস্টার পারভেজ আহমেদ। মাইনুল আলম যেটি সর্বশেষ বলেছেন আমরাই এটা করি যে অদৃশ্য কার্যক্রম, এবং ব্যারিস্টার পারভেজ যেটি বলেছেন যে অভিযানের কোনো সময়সীমা থাকা উচিত না, এটা অব্যাহতভাবে হওয়া উচিত। তবে গণ অভিযান বা ঘোষণা দিয়ে অভিযানের ব্যাপারে শুরুতেই সমালোচনা আছে। আশা করি পুলিশ কর্তৃপক্ষ ভবিষ্যতে তার অভিযানের ফরম্যাটটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করবেন, এবং অবশ্যই আমাদের অতিথিরাও দুইজনই চান এবং সবারই প্রত্যাশা যে একটা কার্যকর একটা অভিযান পরিচালিত হোক, যে অভিযানের মধ্যে দিয়ে শুধুমাত্র চিহ্নিত জঙ্গি বা অপরাধীরা যাতে ধরা পড়ে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের আওতায় আসে, আর নিরাপরাধ ব্যক্তিরা যাতে কোনোভাবেই যারা যাতে হয়রানির শিকার না হয়, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।